আমরা যদি লক্ষ্য করি আগামী সময়ের যেই হেডলাইনটি যে জয় বাংলাদেশ শুরু বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে শেষ, এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে পদত্যাগের পরবর্তী সংবাদে তারা শিরোনাম করেছে। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির দর্শকদেরকে এবং সাথে যারা আমার সহ আলোচক রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন, দেখেন আগামীর সময় যে ইয়েটা করেছে এটা আসলে একটা অন্তর্নিহিত বার্তা আছে। আমাদের সাবেক রাষ্ট্রপতি, এখন তো আমরা সাবেক বলবো, যিনি সদ্য সাবেক হলেন, তিনি বেশ গর্বের সাথে বলতেন আমি ছাত্রলীগের কর্মী, আমি শেখ হাসিনার কর্মী, এবং তার সম্পর্কে তিনি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করতেন, যদিও বয়সে শেখ হাসিনার থেকে বড়। তো এরকম একজন ব্যক্তি যিনি মানে নিজেকে সবসময় জয় বাংলার কর্মী হিসেবে দাবি করতেন, এবং মানে প্রেসিডেন্ট হওয়ার পরে তো সাধারণত একজন মানুষ তিনি দলের ঊর্ধ্বে চলে যান, তিনি জাতির প্রেসিডেন্ট হয়ে যান, কিন্তু তার আচরণটা ফ্যাসিস্ট আমলে এমনভাবে তিনি মানে প্রমাণ দিতেন বিভিন্ন বক্তৃতায় এবং অনুষ্ঠানে যে তিনি আসলে মানে এখনও সেই ছাত্রলীগ, এখনও সেই আওয়ামী লীগের সেই মানে ঝান্ডা ধারণ করে আছেন, সেটা প্রমাণ করতেন। তো সেই জায়গা থেকে জয় বাংলা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, বা ইতিহাসের নির্মম পরিহাসও বলতে পারি, যে সেই জয় বাংলার একনিষ্ঠ কর্মীকেও এক সময় বাংলাদেশ জিন্দাবাদ বলতে হয়েছে, এবং যিনি তার নিয়োগকর্তা তাকে ফ্যাসিস্ট বলে তার ভাষণ দিতে হয়েছে। তো এইভাবে হয়েছে, এবং এগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং যখন বিশেষ করে ৩৬ জুলাই অভ্যুত্থানের পরে এনসিপি মানে তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আর ওই যারা ছিলেন তারা তার পদত্যাগ চেয়েছিল, তো বিএনপি তখন তার পদত্যাগে রাজি ছিল না, কারণ তার পদত্যাগটা অন্য একটা মানে দিকে টার্ন। বিএনপির বক্তব্য ছিল যে এটা আসলে অস্থিরতা সৃষ্টি, নির্বাচন পেছানো এবং অন্য কোনো বিষয়ের সাথে জড়িত। সো বিএনপি বেসিক্যালি তার যে প্রতি যে সমর্থন, এটা আমার কখনোই মনে হয় নাই। বিএনপি চেয়েছিল যে যেহেতু একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, উনি যেহেতু আছেন, ওনাকে রেখেই নির্বাচনটা করে মানে একটা সেফ ল্যান্ডিং করে তারপরে তার দায়িত্বটা থেকে তাকে সরিয়ে দেয়া বা তিনি হয়তো চলে যাবেন, এরকম একটা চিন্তা করেছিলেন। কিন্তু যেহেতু আজকে তিনি বললেন নিজে থেকেই যে তিনি শারীরিকভাবে অসুস্থ, এবং কি রোগ তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন, বিশেষ করে তিনি বলেছেন তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যান। এবং আপনি জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্যে, সেখান থেকে ফিরে আসার পরেই একটা গুজব ছড়িয়ে পড়ে যে তিনি সেখান থেকে সামহাও শেখ হাসিনার সাথে মানে যোগাযোগ করেছেন বা যুক্ত হয়েছেন, কোনো একটা আলোচনা হয়েছে। এবং আরও একটা বিষয় আজকে দেখলাম বেশ কিছু, আমি এটা মানে এটা ভেরিফাইড খবর না, বাট সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে যে এই যে রিসেন্টলি আপনার মানে শেখ হাসিনার দেশে ফিরে আসার হুমকি দিয়েছে, সেই হুমকির সাথে উনি দেশে ফিরলে ওনাকে দেয়া হবে, মানে প্রেসিডেন্সিয়ালি ক্ষমা করা হবে, এ ধরনের একটা কথা সোশ্যাল মিডিয়ায় এসছে। আমি শিওর না এ ধরনের বিষয়গুলো জড়িত কিনা বা বাস্তব ভিত্তি আছে কিনা। সব কিছু মিলিয়েই তিনি কিন্তু দেশে ফিরে আসার পরে আমরা দেখলাম শেখ হাসিনা আমি ডিসেম্বরেই ফিরবো, এবং বারবার তিনি যে কয়েকটা অডিও আমরা দেখেছি এবং রয়টার্সের সাক্ষাৎকার পরবর্তীকালেও যে সমস্ত অডিও লিক হয়েছে, উনি খুব কনফিডেন্টলি বলেছেন তিনি দেশে ফিরবেন। তো সব মিলিয়ে একটা পর্যায়ে আমরা দেখলাম যে মানে চুপ্পুকে বিদায় নিতে হলো। এটা এখন তিনি এই যে জয় বাংলার কর্মী, যেটা আগামী সময়ে করেছে, জয় বাংলার কর্মীর বাংলাদেশ জিন্দাবাদ দিয়ে বিদায়, এটা কতটা সুখকর, এটা ইতিহাসের বা রাজনীতির বিচারে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু না, এরকম নানা কথা থাকে। তো রাজনীতি হয়তো বিচার করবেন যারা ঐতিহাসিক থাকবেন, তারা যখন ইতিহাস লিখবেন এই সময়ের, তারা হয়তো এটাকে মূল্যায়ন করবেন যে এটা আসলেই কতটা সঠিক ছিল বা নৈতিকতাটা তিনি রক্ষিত করতে পেরেছেন কিনা। কিন্তু এটাও তাকে বলতে হবে যে বাস্তবতাটা হলো যে এই রাষ্ট্রপতি তিনি যদি নিজে থেকে পদত্যাগ করতেন ওই চাপের মধ্যে, তাহলে কিন্তু দেশ একটা অস্থিতিশীল সময়ের মধ্যে পড়তো। সেই ক্রেডিটটা দিতে হবে। যে জন্য আমাদের মানে স্পিকার, এখন অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি কিন্তু তার ভাষণে বলেছেন যে তিনি ফ্যাসিস্ট দ্বারা নির্বাচিত হলেও তিনি দেশকে পরবর্তীকালে তিনি দেশকে মানে গণতন্ত্রে উত্তরণের পথে তিনি সহযোগিতা করেছেন। এই ধন্যবাদ আমিও তাকে দিতে চাই যে তিনি একটি মানে দেশকে সুন্দরভাবে নেয়ার ক্ষেত্রে, গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে, নির্বাচন হওয়ার ক্ষেত্রে
নানা ধরনের চাপ, নানা ধরনের গুজব, নানা ধরনের প্রেশার তার উপরে ছিল এবং বারবার তার দিকে হুমকি গেছে। বারবার আমরা দেখেছি মানে বঙ্গভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমি বঙ্গভবনের পাশেই বসবাস করি, আমি দেখেছি আমার যাতায়াতের পথের মধ্যে পড়ে কিভাবে সেই জায়গাগুলোতে সিকিউরিটি দেয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে তিনি কিন্তু অটুট ছিলেন। তিনি অন্যান্য আমরা যে আব্দুর রহমান বিশ্বাস বা ইয়াজউদ্দিন সাহেবকে যেভাবে ভেঙে পড়তে দেখেছি, তিনি কিন্তু ভেঙে পড়েন নাই। তিনি তার জায়গায় অটুট ছিলেন এবং তিনি কিন্তু একটা এই অস্থির সময় এবং এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশটাকে গণতন্ত্রে উত্তরণের পথে এবং গণতন্ত্রে মানে এই যে আমাদের গণতন্ত্রকে নোঙর করানো পর্যন্ত তিনি কিন্তু দায়িত্ব নিয়েছিলেন। এই ক্রেডিট আমরা তাকে দিতেই পারি। আচ্ছা, আমাদের সাথে আছেন রাশেদুল ইসলাম রাশেদ, জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য। রাষ্ট্রপতির বিদায় এই মুহূর্তে তিনি পদত্যাগ করেছেন, আসলে আমরা বিদায় সেভাবেও বলতে পারি না, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বিষয়টা কিভাবে দেখছেন? প্রথমে যদি একটু ছোট করে মন্তব্য নেই আপনার কাছ থেকে। ধন্যবাদ তানিয়া আপনাকে, আপনার মাধ্যমে ৭১ টিভির দর্শক শ্রোতা যারা শুনছেন এখন দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি আসলে হবারই কথা ছিল, কিন্তু অযথাই দেরি করা হলো। এটি নিয়ে আবার নানান কথাবার্তা চলছে বর্তমানে। তার মধ্যে একটি হচ্ছে যে মাস ছয়েক সময় একটু নেওয়া হলো যাতে পরবর্তী মেয়াদে একজনকে রাষ্ট্রপতি নিযুক্ত করার পর তিনি 5 বছর থাকবেন, তাহলে পরবর্তী মেয়াদের যে সরকার আসবে সেই সরকারের বিষয়গুলো সমুন্নত রাখার ক্ষেত্রে নির্বাচন সহ বিভিন্ন বিষয় আসলে থাকে, সেই সবের ক্ষেত্রে একটা আগাম 6 মাসের প্রস্তুতি নিয়ে রাখলো নতুন সরকার। এই টাইপের একটা মিথ কিন্তু আলোচনায় আছে। দেখুন এটি কেন বলছে যে এই যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, এটি তো সেটেলড। যেমন উনি আজকে লম্বা একটা চিঠি লিখেছেন, এত চিঠি তো লেখার কথা না। উনি যদি অসুস্থই হবেন এবং উনি যেভাবে বলেছেন যে তিনি গুরুতর অসুস্থ, তাহলে গুরুতর অসুস্থ হলে তো এত কথা লেখার দরকার নাই। উনি শুধু বলতেই পারতেন যে এই বিষয়ে আমি অসুস্থ, আমি সব মিলে পদত্যাগ করছি। উনি আবার পদত্যাগ করার পর গুরুতর অসুস্থ হিসেবে তিনি বেশ কিছু মিডিয়াতে অলরেডি দেখছি যে কথাবার্তাও বলছেন। আমি কিছুক্ষণ আগেই চ্যানেল 1 এর একটি প্রতিবেদন দেখে আসলাম, সেখানে তিনি কি কি করছেন বলছেন। তারপর হলো বিচার আচার এসব নিয়ে। দেখুন বাংলাদেশের মানুষ কেউই বিচারের ঊর্ধ্বে নয়, কেউ কি বলে আর কি পার পেয়ে যাবে না। এখন তিনি আর রাষ্ট্রপতি নেই, সুতরাং তার বিচারও করা সম্ভব আর কি। সাংবিধানিক কারণে একটা বাধ্যবাধকতা এতদিন ছিল আমাদের দেশে। বাট আমি মনে করি যে এখানে বিএনপি যদি শুরুতেই যেমনটি দাবি উঠেছিল সারা দেশে যে এই রাষ্ট্রপতিকে বিদায় করা, এবং সেই দাবিটি কিন্তু শুধুমাত্র আজকের না, 5 আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত। এখন অনেকে হয়তো প্রশ্ন করবেন যে 5 আগস্টের পরে তো অনেকেই আবার তার কাছে গিয়ে শপথ নিয়েছে, তার সাথে সাক্ষাৎ করেছে। দেখুন এগুলো সবই রুটিন ওয়ার্ক এবং এগুলো কিছুটা বলা যায় যে ফর্মালিটি। বাট আমরা আমার জাতি হিসেবে আমাদের জন্য গণভোট হয়েছে এবং জুলাই চেতনা যেটি, সেটি হচ্ছে যে যারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার পক্ষে যারা ছিল তাদেরকে কোনোভাবেই সুযোগ না দেওয়া। এবং আমরা সেটিকে জোর দিয়েই কিন্তু দেখবেন যে কি বলে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সংক্রান্ত অপশন থেকে কিন্তু আমরা ওয়াকআউট করেছিলাম। এটির মাধ্যমে আমরা বলেছি যেমন যে সিদ্ধান্তটা দ্রুত নেওয়া দরকার, তেমনি বিএনপি কিন্তু আজকে সিদ্ধান্ত নিল এবং কিছু কথা গতকাল পর্যন্ত যেগুলো বিএনপির কি বলে বর্তমান সরকারের কর্তা ব্যক্তিদের পক্ষ থেকে বলা হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় এলজিআরডি মন্ত্রী, ওনাদের কথাবার্তার মধ্যে কিছু বৈপরীত্য এদিক সেদিক আমি দেখতে পেয়েছি। এগুলো না বললে ভালো হতো, এগুলো বলে তো খুব বেশি ফায়দা হলো না এখানে। আরেকটা হচ্ছে যে এখানে তিনি যে লাস্ট কথা আপনি যেমনটি আলোচনা শুরু করেছিলেন, জয় বাংলা দিয়ে শুরু, জিন্দাবাদ দিয়ে শেষ, এটি তো বোঝাই যাচ্ছে যে স্ক্রিপ্টেড। এমনকি প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির যে ভাষণটা, এটি আমরা প্রথম দিকে পড়ি না, আমি পরবর্তীতে এসে পড়লাম। এখানে দেখলে বোঝাই যাবে যে এটি তার ভাষণ নয়। এবং তিনি আজকে কি বলে চ্যানেল 1 এর যে প্রতিবেদনটি আমি শুনলাম, সেটি শুনে আমার কাছে মনে হয়েছে যে তিনি তার যে বিগত অবস্থান, জয় বাংলার যে অবস্থান, সেখান থেকে তিনি এক চুলও নড়েন নাই। এবং এটি বুঝতে আমাদের বিলম্ব হলো। এর জন্য খেসারত দিতে হবে কিনা আমি আল্লাহই ভালো জানেন। তবে আমি মনে করি যে এখনো সুযোগ আছে এই বিষয়টিকে ফায়সালার জন্য একটা বিচারের আওতায় নিয়ে আসা তাকে। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আসবো। কামরুজ্জামান রতন, সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি প্রথমত হচ্ছে কিছুটা সময় সবাই বলছেন যে আপনাদের সরকার গঠনের পর কিছুটা সময় পার হওয়ার পর তিনি পদত্যাগ করলেন। যেটি আসলে প্রশ্ন সেটি হচ্ছে যে
অন্তর্বর্তী সরকার বা তারা 18 মাস ছিল, সেই সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে এতটা জোরালো আসলে অবস্থান আমরা কাউকেই দেখিনি। হয়তো প্রথম দিকে কিছু আলোচনা হয়েছে, কিন্তু তারপর এখনকার মতো এত জোরালো অবস্থান আমরা দেখিনি। কেন সেটি আমরা তখন দেখিনি, এক। দ্বিতীয়ত বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে আসলে যদি কথাটা আমি বলি, যে কেউ কেউ বলছেন যে রাষ্ট্রপতি আজকের পদত্যাগ করার জন্য সরকারের পক্ষ থেকে এক ধরনের বার্তা তার কাছে দেওয়া হয়েছে যে তিনি যেন পদত্যাগ করেন। আসলেই কি তাই? আমি যাকে নিয়ে আজকে কথা বলছি তাকে নিয়ে ইতিপূর্বে বিভিন্ন টকশোতে আমি কিছু কথা বলেছিলাম। আমি কখনোই তাকে ওই যে পরের যে অংশটা, যেটা সে প্রেসিডেন্ট হওয়ার পরে ওই নামটাকে কেটে দিয়েছে, ছেটে দিয়েছে, সেটা হলো চুপ্পু। যার নামের পিছনে চুপ্পু থাকে সে কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে পারে? আমার কথা কি জানেন, মৃত লাশ নিয়ে যেরকম আমরা কখনো সমালোচনা করি না, রাজনীতিতে আজকে সে মৃত লাশ। তাকে নিয়ে আমি এতটুকু আজকে আমি বলবো, তাকে কারা কেন বানিয়েছিল? ওই ফ্যাসিস্টদের দলের মধ্যে এমন একজন লোককে বানিয়েছিল, তার সে একজন নৈতিক স্খলিত একজন লোক ছিল। বিশেষ করে যে যখন সে চাকরি করত একটা গ্লোবাল মানে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডে, 2 লাখ টাকা তার বেতন ছিল এবং ওইটা যেন 3 লাখ টাকা করা। এই জন্য সে তখন তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার পা ছুঁয়ে সালাম করার মতো তার নৈতিক এত মানে কি বলবো, যেটাকে ভাষায় উচ্চারণ করা যায় না। তো ওই ব্যক্তিটাকে কেন প্রেসিডেন্ট করা হলো? ওই ফ্যাসিস্টদের কি এত আকার লেগেছিল যে তার মতো লোককে, নৈতিক বিবর্জিত একটা লোককে, মানে কোনো কন্টেস্টে সে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা নেই। সুতরাং এই লোককে আজকে চলে যাওয়ার পরে আমি তাকে মৃত লাশ বলছি রাজনৈতিকভাবে, এবং নৈতিকভাবে তাকে আমি কখনোই পছন্দ করব না অন্য একটা কারণে। আপনি আমার একটা ছবি দেখেন, এই ছবিটা আমি দেখালাম, ছবিটা কি দেখা যায় বলেন তো? দেখেন তো, টুপু হওয়ার পর ওমরাই গিয়েছে, এই যে যার সাথে গিয়েছে ওর নাম হলো স্যার নিয়াবত আসলাম। আসলে ওর স্যার নিয়াবত, এটা আপনারা জানেন যে ওই তৎকালীন শেখ মুজিবুরের আত্মীয় ছিল। এই আত্মীয়তার নাম ভাঙিয়ে ওর নাম হলো আসলাম। ও একটা রেন্টে কারের ব্যবসা করতো, মানে রেন্টে কারের না, একটা পুরনো মানে কি বলবো রিকন্ডিশন গাড়ির ব্যবসা করে, কার সিলেকশনের। এই ব্যক্তিটার একটা এক্সাম্পল দিব, এক্সাম্পলটা আমাকে দিতেই হবে, জাতিকে আজকে জানাইতে হবে। আমি একটা গাড়ি কিনতে ওর এখানে গিয়েছিলাম, তো ও জানতো যে আমি বিএনপি করি। ও কোথাও কোনোদিন রাজনীতির মানে কোথাও কোনো কন্টেস্টে আমাকে ওকে সাজেশন দেওয়ার কথা না। আমাকে বলে কি এভাবে ঘুরে ঘুরে কোনো লাভ নেই, আপনার দলকে বলেন আমি প্রেসিডেন্টকে ও মামা বলতো বা মামা সুজাই বলতো, আমি তার সাথে বসাই দেব। আপনারা দেখেন 30-40 সিটের একটা বিএনপি বিরোধী দল হইতে পারেন কিনা। দিস ইজ চুপ্পু আর দিস ইজ আসলাম। তো এখন বলেন এই আসলাম এই মানে অন্তর্বর্তী সরকারের সময় সে সর্বোচ্চ সংস্থা কর্তৃক অ্যারেস্ট হয়েছিল। এই ব্যক্তিটাকে যদি ধরা হয়, সে যখন এই যে ফর্মার এন্টি করাপশন যখন কমিশন ছিল, কত জন থেকে কত টাকা নিয়েছে, এবং তেজগাঁয়ে তার একটা জায়গা ছিল, ওইখানে সে বসতো। এই 2 ব্যক্তিকে যদি ধরা হয়, ওর যে অবৈধভাবে উপার্জিত টাকা, এই 2 ব্যক্তিকে ধরলেই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ওর অপকর্মের সমস্ত কারণ বিভিন্ন জনকে নিয়ে এই 2 জনই প্যাকেজগুলো করত, এবং এই মানে এন্টি করাপশন থাকা অবস্থায় ও যে কত টাকা মানুষকে গলা টিপা দিয়ে পেটা পাড়া দিয়ে নিয়েছে এগুলো বেরিয়ে আসবে। এবং আরেকটা জায়গায় বলতে যে বাংলাদেশ তো এখন তো অনৈতিকদের জায়গায় চলে গিয়েছে, ওর একটা গাজীপুরে একটা মনোরঞ্জনের জন্য আরেকটা জায়গা ছিল। এই আমি যে 3টে ইনফরমেশন দিলাম, এই ব্যক্তির যার চরিত্রের মধ্যে যার এতগুলো মানে বৈশিষ্ট্য, তাকে নিয়ে কোনো কথা বলছি না। আজকে সে যাওয়ার পরে যে যত উচ্চারণই করুক, যদি তাকে বিচারের আওতায় আনা হয়, এবং এই ব্যক্তি বাংলাদেশে যখন গণহত্যা হলো, সে তার এই প্রেসিডেন্টের সর্বোচ্চ জায়গা থেকে একদিনের জন্য তার নৈতিকতার জন্য, এই গণহত্যার জন্য সে তৎকালীন ফ্যাসিস্টকে কোনো ধরনের বারণ করেননি। এবং সে যতদিন টিকে ছিল, সে মনে করেছিল গণতন্ত্র উত্তরণে তো তাকে এই সরকার ব্যবহার করেছে। দেখেন, যে যত কথা বলুক, আজকে তো আমার যে রাশেদ ভাই যে কথাটা বললেন, রাশেদ ভাই আপনারা তো মানে মানে কি বলবো, সবসময় রাজনীতিতে মানে এত মানে সিদ্ধ অন্বেষণের দরকার।